নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা থার্ড সেমিস্টারের রবীন্দ্র সাহিত্যের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে ভাষাতত্ত্বের সাজেশন দিতে, নাটকের সাজেশন দিতে। আমি ইতিমধ্যে নাটকের সাজেশনটা দিয়েছি। আজকে আমরা রবীন্দ্র সাহিত্যের সাজেশনে কি কি রয়েছে সেটা নিয়ে কথা বলবো। যদিও তোমাদের লাস্ট মুহূর্তে এখন আর সাজেশন দেওয়ার কিছু নেই, কারণ তোমরা অনেকেই পড়াশোনাটা শেষ করে ফেলেছো বলেই আমার বিশ্বাস, এবং যারা সারা বছর পড়াশোনা করেছো তাদের কাছে এখন এই সাজেশনটা না হলেও চলে। তবুও ওই যে শেষ মুহূর্তে একটু চোখের দেখা, যারা বিশ্বাস করো এই চ্যানেলটাকে আমাকে, তারা মনে করো যে এখান থেকে সাজেশন দেখে গেলে পরীক্ষায় কমন আসবে, এবং যেহেতু বিগত বছরে এসেছে সেই কারণে তোমাদের বিশ্বাসটাকে আরো বাড়িয়ে তুলেছে। আমিও আশাবাদী, সেই আশা নিয়েই আজকে সাজেশনটা আমরা দেখে নেব কি কি আছে। তার আগে একটা দুটো ইম্পর্টেন্ট কথা বলবো। কি কি? আমি জেনারেল পেপারের সাজেশনের ক্ষেত্রেও তোমাদের বলেছিলাম, তোমরা কিন্তু মূল টেক্সট যেটা, সেই টেক্সটটা কিন্তু না দেখে চলে যেও না। যে তোমাদের যে নাটকটা, যে তোমাদের নাটক রয়েছে কিংবা যে প্রবন্ধ রয়েছে, সাধু ভাষা বনাম চলিত ভাষা প্রবন্ধ রয়েছে, তুমি শুধুমাত্র নোট পড়েই চলে গেলে, সেটা যেন যেও না। মূল প্রবন্ধটা একবার পড়ে দেখো। অনেক সময় যেহেতু এটা তোমাদের এমএ পরীক্ষা চলছে এবং এটা তোমাদের ফাইনাল ইয়ার, এখন যেহেতু সেমিস্টার সিস্টেম বলে থার্ড সেমিস্টার বলা হচ্ছে, কিন্তু আমাদের সময় এটা ফাইনাল ইয়ার বলা হতো। লাস্টের বছরটাকে তোমাদেরও সেই আমি ফাইনাল ইয়ার হিসাবেই ধরছি। এম এর ফাইনাল ইয়ার তোমরা রয়েছো এখন। সুতরাং প্রশ্নপত্র একটু গোছানো হবে, পড়াশোনাটা গোছানো হবে, এবং তোমাদের বোঝার ধরন এবং বোঝানোর ধরনটা ইউনিক হবে। এটা যিনি পরীক্ষক, যিনি খাতা দেখবেন, তিনি এটা কিন্তু আশা করতেই পারেন। সুতরাং তার আশাটাকে তো জল ঢেলে দিলে হবে না। তোমার লেখার মধ্যে যেন নিজস্বতা ফুটে ওঠে। তুমি যে একটা অন্য রকম চিন্তা ভাবনা নিয়ে বাংলাটা সাহিত্যটা পড়াশোনা করেছো, সেটা যিনি খাতা দেখবেন তিনি যেন বুঝতে পারেন। এবং তুমি কতটা পরিষ্কার মনের মানুষ, তোমার চিন্তা ভাবনা কতটা স্বচ্ছ এবং কতটা সামাজিক, সেটা যেন তোমার লেখার মাধ্যমে ফুটে ওঠে। মূল রবীন্দ্র সাহিত্যের তোমাদের বেশ কিছু টেক্সট রয়েছে, কিছু নাটক রয়েছে, কিছু প্রবন্ধ রয়েছে, কাব্য রয়েছে, সমস্ত কিছু মিলিয়ে, এবং রবীন্দ্র জীবনীটাও রয়েছে তোমাদের। সুতরাং একটা কথা মনে রাখতে হবে, রবীন্দ্র কাব্য যখন আমি পড়ছি তখন মূল কবিতা যেগুলো আমাদের রয়েছে, পুনশ্চ কাব্য তোমাদের রয়েছে, পুনশ্চ কাব্যের কবিতাগুলোকে কিন্তু ছেড়ে চলে যেও না। যে আমি একটা কবিতাও পড়লাম না, অথচ বাসি কবিতা আমাদের এসেছে পরীক্ষায়। হ্যাঁ, বাসি কবিতা লিখতে বলা হয়েছে, তুমি সেখানে আহ, শুধু নোট করে চলে গেলে, সেটা যেন না হয়। কিংবা ধরো, বেশিরভাগ ক্ষেত্রে স্পেশাল পেপারে একটা জিনিস দেখা যায় যে এখানে কি করে লাইন তুলে প্রশ্ন আসে, নাটকের ক্ষেত্রেও কিন্তু আমি নাটকের কথাও বলছি, এখানে কিন্তু লাইন তুলে দেয় এবং একটা কথা জিজ্ঞাসা করা হয়, এই উক্তিটি কার, এবং এই উক্তির পরিপ্রেক্ষিতে সেই চরিত্রটার বিশ্লেষণ করো। তাহলে যদি উক্তিটি কার সেটাই যদি তুমি ধরতে না পারো, তাহলে তার বিশ্লেষণটা তুমি কিভাবে করবে, তাই না? এটা একটা জটিল প্রশ্ন। তাহলে কবিতা, আর খুব সুন্দর সুন্দর কবিতা, পুনশ্চ কাব্যের যে কবিতাগুলো রয়েছে অসাধারণ কবিতা। রবীন্দ্র সাহিত্য মানেই সমস্তটাই অসাধারণ। রবীন্দ্রনাথ মানেই তো গোটা একটা বিশ্ববিদ্যালয়। সুতরাং মূল টেক্সট, বারবার করে বলছি, অবশ্যই পড়ে যাবে। প্রবন্ধ থেকেও কিন্তু লাইন তুলে প্রশ্ন আসে। তোমাদের মানুষের ধর্ম রয়েছে, ওদিকে মালঞ্চ রয়েছে, লিপিকা তো কথা আমি বললামই, লিপিকা রয়েছে। আর যেগুলো রবীন্দ্র জীবনী রয়েছে, সেই রবীন্দ্র জীবনীটা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বই পাওয়া যায়, সেখানে রবি জীবনীটা কিন্তু ভালো করে দেখে যেও। যে জোড়াসাঁকোর পর্বটা, এবং তার যে পত্রিকা তত্ত্ববোধনী পর্ব, সাধনা পর্ব, হিতবাদী পর্ব, এগুলো খুব ভালো করে দেখে যেও। ঠিক আছে? এবং পিতার সাথে হিমালয় যাত্রার সময়ে রবি জীবনীতে রবীন্দ্রনাথ ঠাকুরের মনে কি কি পরিবর্তন এসেছে, হিমালয় যাত্রার সময় যে প্রাককালে শান্তিনিকেতনে কিছুদিন অবস্থান করেছিলেন, সেটা কবির মনে কি বাঁক পরিবর্তন করেছে সেই অনুভূতিটা। এটা কিন্তু রবি জীবনীটা না পড়লে, প্রভাত কুমারের যে সমালোচনা রয়েছে, ওই সমালোচনা বলছি না, মূল যে বইটা রয়েছে সেটা কিন্তু না পড়লে তোমরা বুঝতে পারবে না। ওটা খুব ভালো করে, এবং রবি ঠাকুরের নিজের লেখা যেগুলো, সেগুলোও তোমরা রবি জীবনীর মানে ক্ষেত্রে পড়ে যেতে পারো। আর প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বইটা পড়লে তোমরা একদম পুরো একদম মানে সুন্দর একটা ধারণা পেয়ে যাবে, স্বচ্ছ একটা ধারণা।
পড়তে পারো, সেটা ভালো করে দেখে যাবে একদম লাইন বাই লাইন। আর কবিতাগুলো মুখস্থ রাখবে। সব কবিতা হয়তো তোমরা বলবে আমাদের 18টা কবিতা রয়েছে, 18টা কবিতা আমি কিভাবে মুখস্থ করব? যেগুলো খুব চেনা কবিতা আমাদের, সে চেনা কবিতাগুলোকে কিন্তু মুখস্থ রাখতেই হবে। যদি লাইন তুলে পড়বো, যদি মুখস্থ মনে হয় আমি পারছি না করতে, তাহলে এতটাই গভীরভাবে পড়ো যে লাইন তুলে প্রশ্ন আসলে বুঝতে পারবে কত সংখ্যক কবিতা এটা। ঠিক আছে, তাহলে এ তো গেল কথা। আর লেখার ক্ষেত্রে প্রশ্নর কথা তো আমি বললাম, মূল টেক্সট 1 নম্বর পয়েন্ট হলো মূল টেক্সট খুব ভালো করে পড়বে। রবি জীবনী পড়তে গিয়ে যে যে লাইনগুলো মনে হচ্ছে খুব মনে ছুঁয়ে যাওয়া লাইন, সেগুলো আন্ডারলাইন করো, সেখান থেকে লাইন তুলে প্রশ্ন আসতে পারে। এবং পত্রিকা এবং ছিন্নপত্রের কথা বলবো। ছিন্নপত্রে মর্তপ্রীতি মানব, তোমরা সাজেশনে আমি একটু পরেই দিচ্ছি, সেখানে তোমরা দেখবে ভালো করে মর্তপ্রীতি এবং মানবপ্রীতির মেলবন্ধন কিভাবে হচ্ছে, সেটা কিন্তু খুব সুন্দর করে তোমাদের পড়তে হবে। এবং ছিন্নপত্রে যে ছোট গল্পের বীজ পাওয়া গেছে কিভাবে, তাহলে সেখান থেকে আমাদের ছোট গল্পগুলোকে উল্লেখ করতে হবে, যে কোন কোন ছোট গল্প গুলোতে ছিন্নপত্রে কোন কোন ছোট গল্পের একটা সূচনা আমরা দেখতে পেয়েছি, এগুলো উল্লেখ করতে হবে আগে ভালো করে। ছোট গল্পগুলো তাহলে আমাদের ভালো করে পড়ার দরকার। এবার তোমরা বলবে এইটুকু সময়ের মধ্যে আর কত পড়বো, কিন্তু এইটুকু সময়টা তো নয়, পুরো সেমিস্টার জুড়ে আশা করি তোমরা পড়ে ফেলেছো। তাহলে চলো দেখে নিই আজকে সাজেশনে কি কি রয়েছে। আর শেষ কিছু টিপস আমি ভিডিওর শেষে দিচ্ছি, আগে সাজেশনটা দেখিয়ে দিই, উত্তরগুলো কেমন ভাবে লিখবে সেটা আমি শেষের দিকে আলোচনা করছি। তাহলে চলো দেখি আমরা সাজেশনে কি কি রেখেছি। রবীন্দ্র সাহিত্যে পর্যায় গ্রন্থ 1 301। প্রথম প্রশ্ন, প্রান্তিক কাব্যের শেষ দুটি কবিতায় সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে কবির যে বিদ্রোহ ধ্বনিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। বুঝতে পেরেছো যে প্রান্তিক কাব্যগ্রন্থের মধ্যে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে কবির কোন বিদ্রোহ ধ্বনিত হয়েছে সেটা অবশ্যই তোমার নিজের ভাষায় লিখতে হবে। রবীন্দ্র সাহিত্য নোট লিখতে গিয়ে পরীক্ষার সময় চেষ্টা করবে নিজের ভাষায় লেখার। তোমরা যে কোনো স্টাডি সেন্টারে পড়তে পারো, কোনো স্যার ম্যাডামের কাছে পড়তে পারো, হুবহু নকল করো না। রবীন্দ্র সাহিত্য মানে কিন্তু অনুভবের জিনিস, রবীন্দ্রনাথকে মর্মে অনুভব করতে লাগে, সেটা অনুভব করেই লিখো। একটু প্রফেসরদের মতো অত হাই লেভেলের ভাষা না হোক, তোমার নিজের ভাষাতেই তোমার বক্তব্যটা সাজিয়ে লেখো। পরের প্রশ্ন, প্রান্তিক কাব্যের কবিতাগুলির মধ্যে সুরের ঐক্য, যে ঐক্য তার সৃষ্টি করেছে তা লেখো। তাহলে এই কবিতা প্রশ্নটা বুঝবে আগে, যে কবিতাগুলির মধ্যে বলেছে, উল্লেখ করে দেয়নি। তুমি সেখানে তোমার যে যতগুলো কবিতা খুশি, 4টে হোক 5টা হোক, উল্লেখ করে সুরের যে ঐকতান সৃষ্টি হয়েছে সেটা তুমি নিজের ভাষায় লিখবে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ পর্যায়ের কবিতাগুলির মধ্যে প্রান্তিক কাব্যের অবদান আলোচনা করো। তাহলে প্রান্তিক রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ জীবনের একটা কাব্যগ্রন্থ, সেখানে এই কবিতাগুলির মানে যে শেষ পর্বে যে কবিতাগুলি, সেখানে এই প্রান্তিক কাব্যটার কি কি অবদান রয়েছে সেটা আলোচনা করতে বলা হয়েছে। পর্যায় গ্রন্থ 2-এ দেখো, পর্যায় গ্রন্থ 2-এ বলা হয়েছে পুনশ্চ কাব্যকে কেন গদ্য কবিতার নিদর্শন বলা হয়। এটা খুব জেনারেল একটা প্রশ্ন, পুনশ্চ কাব্যকে গদ্য কবিতা কেন বলা হয়েছে। পরেরটা, পুনশ্চ কাব্য, বানানটা একটু ভুল রয়েছে, দ্বিতীয় প্রশ্নের পুনশ্চ বানানটা, কাব্য নূতন ও পুরাতনের যৌগধর্মী আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বাস্তব বর্ণনার কৌশলে অনবদ্য রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ কাব্য। এখানে বাস্তব বর্ণনার ক্ষেত্রে বাসি কবিতাটার কথা উল্লেখ করতে পারো, ছেলেটা কবিতার কথা তোমরা উল্লেখ করতে পারো। পর্যায় গ্রন্থ 3 রয়েছে ফাল্গুনী নাটকের রূপক সাংকেতিকতা। এভাবেও প্রশ্ন আসতে পারে, রূপক সাংকেতিক নাটক হিসেবে ফাল্গুনী নাটক কতটা সার্থক তা আলোচনা করো। পরের প্রশ্ন, চরিত্র চিত্রণের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন অভিমত কাজ করেছিল। মানে এই ফাল্গুনী নাটকে রবীন্দ্রনাথ ঠাকুর যে চরিত্রগুলি উল্লেখ করেছেন, সেখানে রবীন্দ্রনাথের বিশেষ কোন অভিমত, কোন দিকে নাটকটাকে নিয়ে যাওয়ার জন্য এই চরিত্রগুলো তিনি সৃষ্টি করেছেন। এক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য অন্ধবাবুর চরিত্রটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, ফাল্গুনী নাটকের সূচনা অংশের গুরুত্ব আলোচনা করো।
পর্যায়গ্রন্থ 4-এ চলে যাব, সেখানে তাসের দেশ রয়েছে। তাসের দেশ নাটকের মূল বিষয়বস্তু কি কিংবা ভাব বস্তু কি আলোচনা করো। পরের প্রশ্ন, ভাঙতে হবে অলসতার বেড়া, নির্জীবের গণ্ডি, নিরর্থকের আবর্জনা, এই উক্তিটা কার এবং এর অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করো। তাহলে আমি আগেই বললাম যে নাটকগুলো কিংবা প্রবন্ধগুলো কিংবা কাব্যগুলো পড়তে হবে, না হলে এই প্রশ্নটা তুমি বুঝতে পারবে না উক্তিটা কার। ঠিক আছে। পরে, তাসের দেশ নাটকে ইচ্ছা মন্ত্র বিষয়টির তাৎপর্য বুঝিয়ে দাও। তাহলে আমাদের 301-এর সাজেশন হয়ে গেল। 302-এর পর্যায় গ্রন্থ 1 আমরা আলোচনা করব, যেখানে রয়েছে মালঞ্চ উপন্যাসটা। তাহলে মনস্তাত্ত্বিক উপন্যাস হিসেবে মালঞ্চ। এক্ষেত্রে মনস্তাত্ত্বিক উপন্যাস কাকে বলে, মনস্তাত্ত্বিক উপন্যাসে পথ চলা শুরু কিভাবে রবীন্দ্র সাহিত্যে সেটা আলোচনা করে মনস্তাত্ত্বিক উপন্যাসের যে বৈশিষ্ট্য তার সঙ্গে মিলিয়ে দেখাতে হবে মালঞ্চ কতটা মনস্তাত্ত্বিক উপন্যাস হিসেবে সার্থক। পরের প্রশ্ন, মালঞ্চ উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, মালঞ্চ উপন্যাসের নাট্য ধর্ম। পর্যায় গ্রন্থ 2-এ চলে যাব আমরা, সেখানে রয়েছে স্বার্থ আমাদের যেসব প্রয়াসের দিকে ঠেলে নিয়ে যায় তার মূল প্রেরণা দেখি জীব প্রকৃতিতে, যা আমাদের ত্যাগের দিকে তপস্যার দিকে নিয়ে যায়, তাকেই বলি মনুষ্যত্ব, মানুষের ধর্ম। এটা মানুষের ধর্ম প্রবন্ধে এই উক্তিটার সারমর্ম বুঝিয়ে দিতে হবে। 2 নম্বর প্রশ্ন, মানুষের ধর্ম থেকে, মনের মধ্যে মনের মানুষ করো অন্বেষণ, মানুষের ধর্ম গ্রন্থে এর তাৎপর্যটা বুঝিয়ে দাও, এই উক্তির তাৎপর্য। পরের প্রশ্ন, পরের পর্যায় 3, লিপিকার গদ্য কবিতার ছন্দ বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, লিপিকার কয়েকটা রচনা ছোট গল্পের লক্ষণাক্রান্ত উপযুক্ত উদ্ধৃতি যোগে এটা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, লিপিকার আখ্যানধর্মী কথিকাগুলিতে লেখকের যে সমাজ ভাবনার পরিচয় ফুটে উঠেছে তা নিজের ভাবনায় প্রতিষ্ঠিত করো। পর্যায় গ্রন্থ 4-এ রয়েছে আমাদের ছিন্নপত্র। রবীন্দ্রনাথের ছিন্নপত্র সমগ্র বাংলা সাহিত্যে কিভাবে একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ হয়ে উঠেছে। খুব ইম্পর্টেন্ট আমাদের একটা চ্যাপ্টার বলতে পারো ছিন্নপত্র। রবীন্দ্র সাহিত্যের অনেকটা অংশ জুড়ে রয়েছে ছিন্নপত্র, খুব সেন্সিটিভ একটা পার্ট, সেটা তোমাদের রয়েছে। তোমরা লাকি যে ছিন্নপত্র তোমরা সিলেবাসে পড়তে পারছো। রবীন্দ্রনাথের ছিন্নপত্রে ছোট গল্পের বীজ কিভাবে রোপিত হয়েছে, আমি আগেই বলেছি ছোট গল্পগুলো উল্লেখ করে এখানে দেখাতে হবে। ছিন্নপত্রে রবীন্দ্রনাথের মর্তপ্রীতি ও মানবপ্রীতি অর্থাৎ প্রকৃতি প্রীতির মেলবন্ধন, বানানগুলো ভুল লিখেছি টাইপ করতে গিয়ে, মর্তপ্রীতি এবং মানবপ্রীতি বা প্রকৃতি প্রীতির মেলবন্ধন কিভাবে হয়েছে। 303-এ চলে যাচ্ছি আমরা সাজেশনে, এখানে রয়েছে রবি জীবনের ব্যাপারটা। 1 নম্বরে রেখেছি হিন্দু মেলার সঙ্গে ঠাকুর পরিবারের যোগ কতখানি, তা সংক্ষেপ উপস্থাপন করো। 2 নম্বরে রবীন্দ্রনাথের ভানু সিংহ ঠাকুরের পদাবলী রচনার প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুর বিলাতে ভ্রমণ করে কি কি প্রাপ্তি যোগ ঘটেছিল তা সংক্ষেপে লেখো। পর্যায় 2, তত্ত্ববোধনী পত্রিকার সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক সূত্রটি কেমন তা বুঝিয়ে দাও। 2 নম্বর প্রশ্ন, বালক পত্রিকা ক্ষণস্থায়ী হলেও ঠাকুর পরিবারের পত্রিকা হিসেবে কতখানি গুরুত্বপূর্ণ ছিল। 3 নম্বর প্রশ্ন, সাধনা পত্রিকাকে কেন্দ্র করে রবীন্দ্রনাথের রচনার প্রকাশ ও সম্পর্কে আলোচনা করো, সংক্ষিপ্ত বিবরণী। পর্যায় 3-এ রয়েছে বিশ্বভারতী বিশ্বের মিলন কেন্দ্র বা প্রাণ কেন্দ্র, এই সম্পর্কে রবীন্দ্র প্রবন্ধে আলোচনা করো। 2 নম্বর, সবুজ পত্রে প্রকাশিত রবীন্দ্রনাথের বৈচিত্র্য ধর্ম সাহিত্যকর্মের আলোচনা করে বাংলা সাহিত্যে এই পর্বের গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর, রবীন্দ্রনাথের স্যার উপাধি প্রত্যাখ্যান এবং দেশীয় রাজনৈতিক বর্গের নীরব থাকা নিয়ে বিস্তারিত আলোচনা করো। পর্যায় 4-এ রবীন্দ্রনাথের প্রথমবার বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা ইউরোপ প্রবাসীর পত্র অবলম্বনে লেখো। শিক্ষা, কৃষি, যন্ত্রের অভূতপূর্ব উন্নতি সম্পর্কে রাশিয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ
রাশিয়ার চিঠি অবলম্বনে লেখো। 3 নম্বরে রয়েছে রবীন্দ্রনাথের দার্শনিক সত্তা এই পর্বে এসে পূর্ণতা পেয়েছে। তার বিভিন্ন রচনায় এই প্রকাশ সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত করো। এই কটাই। তাহলে তোমরা দেখে নিলে রবীন্দ্র সাহিত্যে কি কি রয়েছে। এবার আমি আলোচনা করব এই পরীক্ষাটাই রবীন্দ্র সাহিত্য, যেহেতু তোমাদের সেনসিটিভ একটা পার্ট আমি প্রথমেই বললাম, তাহলে এই পরীক্ষাটাই তোমাদের ভালো নম্বর পেতে গেলে তোমাদের কি কি জিনিস আসতে পারবে না, মূল যেটা তোমাদের রয়েছে সেটা পড়লেই তোমরা এখানে ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, তাহলে মূল গ্রন্থটা পড়লে। 2 নম্বরে কি? ভাব বস্তু। ভাব বস্তু মানে কি? যে লেখাটা তুমি পড়লে, যে প্রবন্ধ অথবা নাটক তুমি পড়লে, সেটা তুমি সঠিকভাবে বুঝতে পেরেছো কিনা। যদি বুঝতে না পারো, তোমাদের ক্লাসের স্যারদের এতদিনে সাহায্য তোমরা আশা করি নিয়েছো। না নিয়ে থাকলে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রবন্ধ, অথেন্টিক অবশ্যই চ্যানেল দেখো, যেখানে মূল বিষয়বস্তুগুলো আলোচনা করা হয়, সেগুলো তাহলে লাইনগুলো তোমরা বুঝতে পারবে। ঠিক আছে। 3 নম্বরে বলবো নিজস্বতা। 3 নম্বরে বলবো আমি নিজস্বতা। নিজের ভাষায় লিখবে, যতটা পারো নিজের ভাষাতে প্রশ্নের উত্তর লিখবে, আশা করি ভালো নম্বর পাবে। হাতের লেখা, হাতের লেখা যেন পরিশীলিত হয়। আমি বলবো না আর্টিস্টিক হওয়া দরকার, লেখা যেন পরিশীলিত হয়। এই কটা জিনিস মেনটেন করলে আমার মনে হয় তোমাদের পরীক্ষা এবং নম্বর অবশ্যই ভালো হবে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ সবাইকে।